মহাকর্ষ কাকে বলে? চ্যাপ্টার 6 না, গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটেশন। নাইন বলো, অভিকর্ষ কাকে বলে? তাহলে কি পৃথিবীর কোনো বস্তুর যে আকর্ষণ এটাকে মহাকর্ষ বলা যাবে? এই যে যাবে, সকল অভিকর্ষই হচ্ছে কি মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কি নয়, অভিকর্ষ নয়। বাংলাদেশের সবাই কিন্তু বরিশালে না, ঠিক আছে, কিন্তু বরিশালে সবাই কি বাংলাদেশে। মানে অভিকর্ষের মহাকর্ষের একটা পার্ট হচ্ছে কি অভিকর্ষ, যেখানে পৃথিবী থাকতে হবে। কি থাকতে হবে? পৃথিবী থাকতে হবে। নিউটন কি বলছিল? যে দুইটা বস্তু, একটা ভর m1 আর একটা হচ্ছে m2। বলা দেখে নিউটন কি বলছিল? তিনটা? এটা তো হচ্ছে গতির তিনটে সূত্র, মহাকর্ষ সম্পর্কে সূত্র। তাড়াতাড়ি বলো। প্রথমটা ছিল যে প্রথমে হচ্ছে হলো ভরের গুণফলের কি সমানুপাতিক, আর এরপর হচ্ছে হলো দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। তারপরে একই সাথে যদি ভরটাও চেঞ্জ হয় আবার দূরত্ব চেঞ্জ হয়, তখন কি হবে? যেটা সমানুপাতিক সেটাই থাকবে, যেটা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একটা ধ্রুবক উদাহরণের জন্য কি ব্যবহার করা হয়? জি ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? জি ইকুয়াল টু কত? সূত্র অনুযায়ী কত হয়? এফ ডি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে m1 ইনটু হচ্ছে m2। এই জিটাকে বলা হয় কি মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, এবং এই ধ্রুবকটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। কি ধ্রুবক? সার্বজনীন মানে হচ্ছে এই বস্তু দুটাকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠে রাখি, পৃথিবীর ভিতরে নিয়ে যাই, যদি কেরোসিনের ভিতরে নিয়ে যাই, মহাশূন্যে নিয়ে যাই, তো তাদের মধ্যে যে আকর্ষণ যে বলটা আছে এটা মাধ্যমের উপর নির্ভর করবে না, এটা সবসময় একই থাকবে। এই জন্য এই ধ্রুবকটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। মাধ্যমের আকার, আকৃতি, প্রকৃতি এবং হচ্ছে স্থান, কোন স্থানে রাখা হয়েছে কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা কি দেওয়া যায়? যদি এমন হয়, কেমন হয় সেটা? যে m1 m2 দুইটাই হচ্ছে 1 কেজি করে। কত কেজি? আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 1 মিটার। তাহলে কি হবে? তাহলে জি কত হবে বলো? f ইন্টু 1 ডিভাইডেড বাই কত? 1 ইন্টু 1। জি আর এফ কি হবে? সমান হয়ে যাবে। এখান থেকেই মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দেওয়া যায়। সংজ্ঞাটা কি হবে বলো, বুঝতে বলো দেখি। এই যে এখানে বলা আছে 1 কেজি ভরের দুইটা বস্তু প্রত্যেকের ভর 1 কেজি হইতে হবে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? 1 মিটার হবে। তাহলে এদের মধ্যে জি ইকুয়াল টু এফ, তখন যে আকর্ষণ বলটা কাজ করবে সেই আকর্ষণ বলটাই হচ্ছে হলো কি মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের এককটা কি হবে? তাড়াতাড়ি বলো দেখি, একক কি হবে? নিউটন ইন্টু মিটার স্কোয়ার, তারপর হবে কি পার কি কেজি স্কোয়ার। তো এই জি এর মানটা কত? 10 টু দি পাওয়ার কোন কি 10 টু দি পাওয়ার
10^11 যদি হয় তাহলে তো কেউ তো এক জায়গা থেকে নড়তে পারবে না, তাই না? পারবে? নাকি আগে প্লাস ছিল? আমি আছি শুধু।
শেষ লেখা। তার মানে এখান থেকে কি বুঝে গেল যে অভিকর্ষ ত্বরণ যেটা আছে সেটা কোনো বস্তুর উপর নির্ভর করে না। দেখেন বস্তুর ভরটা কিন্তু অনুপস্থিত। যে অভিকর্ষ ত্বরণ তৈরি করবে সে গ্রহের ভর আসবে এবং তার ব্যাসার্ধ আসবে। এটা বললাম কেন, দেখা যাবে আমাদের মঙ্গল গ্রহ বা চাঁদের মধ্যে হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করতে বলবে। তো এই যে এমটা আছে এটা কার ভর? পৃথিবীর ভর। এই আরটা হচ্ছে কার? পৃথিবীর ব্যাসার্ধ। আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কি? পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে। সেম ভাবে যদি মঙ্গল গ্রহ অথবা চাঁদ দেয় তাহলে চাঁদের ভর হবে এবং হচ্ছে হলো কি চাঁদের ব্যাসার্ধ আসবে। কিন্তু যে বস্তু উপর যে আকর্ষণ বলটা কাজ করবে বা যে বস্তু ত্বরণ হবে সেটা কিন্তু এখানে আছে, সেটা কিন্তু কাটাকাটি গেছে, বস্তুর ভরটা কিন্তু ওই পক্ষ থেকে বাদ চলে গেছে। তাহলে অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করে বলেন? কথা করে না। পৃথিবীর ভর। অভিকর্ষ ত্বরণ নির্ভর করে হচ্ছে যে গ্রহে থাকবে তার ভর এবং তার কি কিসের উপর? ব্যাসার্ধের উপর। এখন পৃথিবী পৃষ্ঠে যদি আমরা হিসাব করি, পৃথিবীটা কিরকম দেখেন, পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার না, এই জায়গাটা এরকম কমলালেবুর মতো। তো এই অঞ্চলগুলোকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল? আর এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে কি নর্থ, মেরু অঞ্চল। তো এই মেরু অঞ্চলের দিকে আর এর মান কি থাকে? কথা বলে না। মেরু অঞ্চলের দিকে আর এর মান ছোট থাকে। তো আর এর মান ছোট হওয়ার কারণে জি এর ভ্যালু কি হয়? বেশি হয়, বেশি। এই যে নিচেরটা ছোট হলে বড় ব্যস্তানুপাতিক তো। আর এই বিষুবীয় অঞ্চলগুলোর দিকে কি হয়? পূর্ব পশ্চিমে সেই দিকে হচ্ছে আর এর মানটা বেশি হয়। আর এর মানটা বেশি হওয়ার কারণে জি এর ভ্যালু কি হয়? কম হয়। বুঝতেছি? এখান থেকে প্রশ্ন আসে। এখন এবং হচ্ছে ইভেন আরেকটা কারণ আছে, শুধুমাত্র যে এই কারণে হয় তা না, সেটা আমরা সামনে শিখবো। যে এটা একটা কারণ, সাইজের কারণে একটা একটা ম্যাটার কাজ করে, আরো আণবিক গতি বার্ষিক গতির জন্য হচ্ছে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলের মধ্যে অভিকর্ষ ত্বরণের পার্থক্য দেখা দেয়। এটা লেখা হয়েছে। শেষ লেখা। আচ্ছা, আপনারা নিশ্চয়ই পড়ে আসছেন যে ঘনত্ব, ঘনত্ব ইকুয়াল টু কি? ভর বাই কি? আয়তন। তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে যেটা আছে ভর ইকুয়াল টু কি লিখতে পারি? রো ইনটু কি লিখতে পারি? ডি লিখতে পারি। দেখেন জি ইকুয়াল টু হচ্ছে জি ইনটু এফ ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে এই যে এখানে পৃথিবীর যে ভরটা আছে সেটা যদি ঘনত্বের মাধ্যমে প্রকাশ করি, রো ইনটু বি ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। পৃথিবীটা দেখতে কিসের মতো? অর্থাৎ গোলাকার, হ্যাঁ, কমলালেবুর মতো। বাট যদি আমরা কোনো জ্যামিতি সূত্র অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে বলবো গোলাকার। গোলাকার বস্তুর আয়তন কি? 4/3 পাই আর কিউব ডিভাইড বাই হচ্ছে হলো কি আর স্কয়ার। তো এখান থেকে হচ্ছে হলো যে আমরা কি লিখতে পারি বলেন? আর একটা আর কি আর স্কয়ার কাটাকাটি যাবে, থাকবে কত বলেন? 4/3 পাই জি রো ইনটু কে আর লেখা যায়। আপনাদের খ নাম্বার প্রশ্ন দেখেন, খ নাম্বার প্রশ্নে 7 এবং 8 নাম্বার দেখেন। দেখেন এখানে প্রশ্ন আছে কিছু। পৃথিবীর ঘনত্বের পরিবর্তন হলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কত হবে? এটা 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে সেম কোশ্চেনে দেওয়া আছে, দুইটা আনসারও সেম, একটা দিলে হইতো, যাই হোক। তো
তো তখন আমাদের এই ক্যালকুলেশনটা আপনি দিতে পারেন, দেওয়ার পরে আমরা কি বলতে পারি যে ঘনত্ব পরিবর্তন হচ্ছে, তার মানে অন্যান্য যেগুলো আছে এগুলোকে আমরা ধ্রুবক ধরে নিব। 4/3πg এটা ধ্রুবক, আর ধরে নিচ্ছি পৃথিবীর সাইজ পরিবর্তন হয় নাই। তো ঘনত্ব যদি কি হয়, তার মানে এখান থেকে কি লিখতে পারি, জি ইজ ফাংশনাল টু কি রো না, তার মানে পৃথিবীর ঘনত্ব যদি বাড়ে তাহলে কি হবে, অভিকর্ষ ত্বরণ মানে বাড়বে। পৃথিবীর ঘনত্ব কমে গেলে, পৃথিবী না যে কোনো গ্রহ, এটা যে কোনো গ্রহের ক্ষেত্রেই হবে, তার যদি ঘনত্ব বাড়ে অভিকর্ষ ত্বরণ বাড়বে, ঘনত্ব কমে গেলে অভিকর্ষ ত্বরণ কি কমবে। লেখা হচ্ছে এটা। তবে এখানে লেখার আগে আবার কিছু কথা বলে নি। দেখেন এই যে ঘনত্বটা আছে, ঘনত্বটাকে কি বলা হয় জানেন, এটাকে বলে গড় ঘনত্ব। কি ঘনত্ব আপনারা জানেন, পৃথিবীর হচ্ছে হলো যে 5 ভাগের মধ্যে কত ভাগ জানি পানি, 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ পানি, বা 5 ভাগের 3 ভাগ, আর এখন কাছাকাছি। তো এই যে পানি আছে দেখেন, এখন পানির ঘনত্ব কত, 1000। এবার আপনি মনে করেন যে এগুলো এখন হচ্ছে হলো যে ডুব দিলেন, মাটির নিচে ডুবে গেলেন, পাইছেন এরকম হিরে স্বর্ণ পাইছেন মনে করেন, তো এখন স্বর্ণের ঘনত্ব কত, 19,300। আর লোহা যদি পান 7,000, কত, 7,500 বা 7,200 বা 300 বা 500 এরকম কাছাকাছি, বুঝতেছেন। তার মানে এই যে ঘনত্ব হিসাব করা হয়, এটা হচ্ছে গড় ঘনত্ব। কি ঘনত্ব, গড় মানে এভারেজে সবকিছু মিলে। আবার এমন জায়গায় গিয়ে পড়ছেন ওখানে কোনো কিছুই নেই, মানে হোল গ্যাস আছে, তো ওটা ঘনত্ব খুবই সামান্য, তো এই জন্য পুরোটাকে ধরা হয়। সেই ঘনত্বটা কত হবে, সেই ঘনত্ব হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন। তো পৃথিবীর ভর কত, 6 × 10⁻, কত, 24, আর আয়তন হচ্ছে 4/3π আর কিউব। আর এর মান কত মনে আছে, 6400 কিলোমিটার। তাহলে আরো 1000 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, করে আবার কি করতে হবে, কিউব করতে হবে। বুঝছি না বুঝিনি। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ভর হচ্ছে 6 × 10⁻⁴ কেজি। আর গোলকের আয়তন কত, গোলাকৃতি পৃথিবী ধরা হচ্ছে 4/3π আর কিউব। পৃথিবীর ব্যাসার্ধ কত, 6, এটাও পুরোপুরি মানে রাউন্ড ফিগার করে ধরা হয়েছে আর কি। কোথাও দেখা যায় 5,990, কোথায় সর্বোচ্চ হয়েছে 4,640 মতো। তো এভারেজে রাউন্ড ফিগার করে 6,400 আমরা ধরলাম। তো এটা কিলোমিটার, তো এটা 1000 দিয়ে গুণ করে কি করতে হবে, মিটার নিতে হবে। 4/3π আর কি, বুঝতেছি। এবার ভাগ করে দেখেন তো কত আসে। কত আসে, মানে অ্যারাউন্ড, এটা রাউন্ড ফিগার করে ধরা হয় হচ্ছে 5.5 × 10⁻³ লেখা যায়। 5.5 মানে পাওয়ার নিয়ে গেলে, তার মানে পৃথিবীটা খেয়াল করে দেখেন, পৃথিবীর ভিতরে যে বস্তুগুলো আছে তার ভিতরে সর্বোচ্চ হচ্ছে স্বর্ণের ঘনত্ব সবচেয়ে বেশি, 19,300। আর সবচেয়ে কম যদি চিন্তা করি সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে 1,000 বা 800, মানে আপনি যদি তেল পান, তেলগুলো 700 800 এরকম কম, পানি হচ্ছে 1,000। মানে অনেকটা এরকম খিচুড়ি আর কি, খিচুড়ি করে তারপরে ঘনত্ব বের করলে। তো পৃথিবীর সব যত ম্যাটেরিয়াল আছে সবগুলা মিলেই এভারেজে গড়ে ঘনত্ব হচ্ছে কত, 5,500, 5,000 কত, 500 মতো এরকম কেজি পার মিটার কিউব। বুঝতেছি। তাই। আচ্ছা, কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন ইনশাল্লাহ। যেমন ছোটবেলা থেকে অনেকের ইয়ে থাকে যে 9 যখন পড়ে তখন এই কিউসিডি বেশি কাজ করে, সেটা কি জানেন, যে পৃথিবীর ভিতরে গেলে আবার বিদ্যুৎ উৎপাদনের মান কি কমে, কিন্তু পৃথিবীর ভিতরে গেলে হওয়ার কি হওয়ার কথা,
বুঝতে পারি না কথা না? মানে আমরা আমাদের 9 10 বলা হতো এরকম জি জি ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কয়ার। পৃথিবীর উপরে যদি আমরা কোথাও যাই, এটা পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে উপরে উপরে যদি আমরা যাই, ভূপৃষ্ঠ থেকে যদি উপরে যাই, মনে করো এই যে এখানে আসলাম, এটুক দূরত্ব হচ্ছে এইচ, আর এটা হচ্ছে কত, আর। তাহলে এই বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে? জি প্রাইম ধরলে জি এম ডিভাইড বাই কেন্দ্র থেকে পৃথিবী কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব কত, আর প্লাস হচ্ছে এইচ হোল স্কয়ার। ঠিক আছে? আর পৃথিবী পৃষ্ঠে কত? পৃথিবী পৃষ্ঠে হচ্ছে জি ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। তো এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করলে কত হবে? জি প্রাইম ডিভাইড বাই কি জি কত হবে? কোনটা উপরে আসবে? হ্যাঁ, আর স্কয়ারটা উপরে আসবে, আর আর প্লাস এইচ হোল স্কয়ারটা কোথায় আসবে? নিচে। এটা হচ্ছে ভূপৃষ্ঠে। জি শুধু জি মানে ভূপৃষ্ঠে বুঝে নিন, আর জি প্রাইম মানে চেঞ্জ হচ্ছে। তো এই যে এখান থেকে ম্যাথ করবো আর কি আমরা। এটা এটা একটা সূত্র, রাইট সূত্র করা যায়, অথবা ডিরাইভ করেও বের করা যায়। এখন কখন কোনটা করবো দেখেন, এই সূত্র তখন ব্যবহার করব যদি পৃথিবীর ব্যাসার্ধ থাকে আর হচ্ছে উচ্চতা থাকে। আর যদি পৃথিবীর হচ্ছে হলো ভর দেওয়া থাকে, তখন আপনি ডাইরেক্ট এটাও করতে পারেন। পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবী থেকে কত উচ্চতায় সেটা দেওয়া আছে অথবা বের করতে হবে। ভরটা দেওয়া থাকলে আমরা এটাও করতে পারি, কিন্তু যদি হচ্ছে শুধু ভর দেওয়া না থাকে তখন আমরা এই ফর্মুলা করাটা উত্তম। বুঝতেছেন? হ্যাঁ লাগে হ্যাঁ, এটা হবে নরমালি আর কি, যেটা বললাম যে ভর যদি উল্লেখ করা না থাকে তখন এটা করা উত্তম, নিচেরটা করা উত্তম, এটা দিয়ে সহজ হয়। তো এখন আপনার হয়তো কিছু কোশ্চেন হতে পারে যে কেন এটাকে আর এক্স ধরলো, কেন এটা ডাইরেক্ট এক্স ধরলে তো হয়, তাই না? ঠিক না? হ্যাঁ, এটা একটা কোশ্চেন থাকতে পারে, বাট আমরা তো আসলে এখানে নাই, আমরা কোথায় আছি? যে আমরা তো এখানে আছি, এই জায়গায়। তো অলরেডি একটা কিন্তু দূরত্ব আছেই, এখন আমাদের এখান থেকে কতটুকু উপরে যাচ্ছে আমরা ওটা আলাদা করে হিসাব করি। বুঝেছি? যদি কেন্দ্র এখানে থাকতাম তাহলে একদম সব টোটাল একসাথে হিসাব করে ফেলতাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এখন যে এই যে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে এই মানটা বেড়ে গেছে না, তাহলে জি এর মানটা কি কমবে, এটা সহজভাবে বোঝা যায়। তো এখন পৃথিবীর অভ্যন্তরে গেলে কি হবে, জি এর মানটা কি কেন কমে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা আসলে একটা কাহিনী আছে দেখ, পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি থাকে এবং তার মধ্যে মেরু অঞ্চলে, পৃষ্ঠের মধ্যে পৃথিবীর, আপনি খেয়াল করেন দেখেন একটা বস্তু এখানে আছে, তাহলে তাকে আকর্ষণ করবে পুরো পৃথিবী। বস্তুটা যদি উপরে চলে যায় তাও আকর্ষণ করবে পুরো পৃথিবী। কিন্তু সে যখন পৃথিবীর মধ্যে চলে আসলো, এখানে চলে আসলো, তখন তো আর তাকে পুরো পৃথিবী আকর্ষণ করতেছে না, তখন সে চিন্তা করবে যে এই গোল আকৃতির পৃথিবী তাকে আকর্ষণ করতেছে। এটাই হচ্ছে হলো মেন রিজনটা। বুঝতে পারছে কি পায় না? পায় না। যে ভূপৃষ্ঠে আছে দেখেন তাকে পুরো পৃথিবী আকর্ষণ করবে, যে পৃথিবীর বাইরে হ্যাঁ পুরো পৃথিবী, কিন্তু যে মাটি ভেদ করে, যে মাটি ভেদ করে কি করলো, পৃথিবীর ভিতরে চলে গেল, তাহলে সেই ফিল করবে কি, তাকে হচ্ছে হলো যে ফিল করবে হচ্ছে তখন তার যে এই পৃথিবীটা তাকে আকর্ষণ করতেছে। তো এইটুক দূরত্ব যদি এইচ হয়, তাকে যে পৃথিবীটা আকর্ষণ করতেছে তার ব্যাসার্ধ কত, আর মাইনাস এস। দেখেন আপনি এখানে বলতে পারতেন যে এটা এটা কেন হয়েছে, খুবই সহজ। আপনি বলতে পারতেন না আচ্ছা এটা হচ্ছে হলো পুরোটা আর, এটা হচ্ছে হলো এইচ, তাহলে একটু কত আর মাইনাস এইচ, এটাও হয়, কিন্তু আমরা নেই না কেন বলেন? আমরা কোথায় আছি? আমরা তো ভূপৃষ্ঠে আছি, তাহলে আমি হিসাব করি আমি কয় কিলোমিটার ভিতরে গেলাম, ঠিক কিনা? আমি কয় কিলোমিটার, 2 কিলোমিটার না 3 কিলোমিটার না 4 কিলোমিটার, এই জন্য এই দূরত্বটা আমরা এখান থেকে হিসাব করি। পৃথিবীর উপর থেকে যাওয়া সম্ভব? মানুষ সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত গেছে?
6400 কিলোমিটার হচ্ছে ব্যাসার্ধ। তার মানে পুরোটা হিসাব করলে কত হবে? 12,000 কত 800 কিলোমিটার এইখান থেকে একটু পর্যন্ত। আচ্ছা 6400 দিলাম, তো এই পৃষ্ঠ থেকে মানুষ কত বিন্দু যেতে পারছে বলেন তো? আনুমানিক 6400 কিলোমিটার মানুষ সর্বোচ্চ কতটুকু বিন্দু যেতে পারছে? মাত্র 8 কিলোমিটার। 8 শুনলে অবশেষে মনে হবে সর্বোচ্চ 8 কিলোমিটার যেতে পারছে। আমি একটা ডকুমেন্টে দেখছিলাম, তাও মানে একদম প্রুভেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে সম্ভব না। এখন এটা দিছিল যে কারণ হচ্ছে হলো যে পৃথিবীর অভ্যন্তরে কি আছে? পৃথিবীর অভ্যন্তরে কি আছে? লাভা আছে, লাভা। ঠিক আছে, তো এখন হচ্ছে ওখানে যে লাভা তোমার ওটাই জাহান্নাম থেকে ওখানে খুঁজে পাবা। এখন এখানে একটা ডকুমেন্টারি এরকম দেখাইছে যে সাপোজ কেউ যদি এরকম কোনো সাপোর্ট নিয়ে, অক্সিজেন সাপোর্ট নিয়ে তারপরে এমন একটা ড্রেস পরে যায় যে যত তাপমাত্রায় থাকুক তাকে কোনো সমস্যা নাই, সে একদম পুরো হিট প্রুফ নিয়ে গেল, তাও কি যাওয়া সম্ভব? কেন বলো? তাও সম্ভব না। তাও সম্ভব হচ্ছে কি এরকম, এটা লিকুইড না, লাভা বলতে লিকুইড। পি ইকুয়াল টু কত? এইচ রো জি। এর রো এর মানটা কি? ঘনত্ব, লাভার ঘনত্ব অনেক বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যত গভীরে যাবে এইচ বাড়বে, তাহলে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় চাপে হাড্ডি গুটি সব ভেঙে যাবে, এমনি মারা যাবে। মানে এই যেন থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে কি না সম্ভব না। ঠিক আছে, তো এটা সম্ভব হলে বাঙালিরা মাটি ফুটো করে চলে যেত, মানে ইউরোপে চলে যেত, ইতালি চলে যেত, ওই সমুদ্র নদী পথে গিয়ে জীবন দিত না। তাহলে এইখানে যে কনসেপ্টটা হচ্ছে দেখেন, সমস্যা হয়ে যাচ্ছে যে এরকম জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার, তাই না? কারণ এখানে যখন সে যাবে তখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কয়ার। পার্থক্যটা হবে যে এমও ঠিক থাকবে না, এম তো কমে যাবে। বুঝতে কি পেরেছি না পারি নাই বলেন? যখন সে ভূপৃষ্ঠে থাকবে তখন পুরো পৃথিবী তাকে আকর্ষণ করে বাইরে গেল পুরোটা, কিন্তু যখন সে পৃথিবীর ভিতরে চলে যাচ্ছে তখন হচ্ছে আপনি বলতে পারেন তার মানে কি আকর্ষণ করবে না? দেখেন, আকর্ষণ করবে। এখানকার যে মাটিগুলো আছে এটা টানবে মনে করা হচ্ছে যে এইদিকে, এইদিকে মাটিগুলো আছে মনে করেন টানবে তাকে এইদিকে, তো দেখা যাবে দুইজন দুদিকে টানাটানি করে ফলাফল এগুলা ওখানে যে এফেক্টটা হবে খুবই নগণ্য। আর এরা তো অনেক দূরে আছে, এগুলা তো অনেক নেগলিজিবল। বুঝতেছি এবার? তার মানে সে হচ্ছে মেইনলি তার মাথায় কাজ করবে তাকে এই যে এই ব্যাসার্ধের যে এই যে ব্যাস আর মাইনাস এইচ একটা ব্যাসার্ধের যে গোলকটা আছে এটা আকর্ষণ করতেছে। তো সেইখানে এখন ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের উপরে এম ঠিক ছিল, এম পুরোটাই পাইছে, ভর পুরোটাই ছিল। কিন্তু এখন পৃথিবী যে গোলকটা আছে গোলকটার ভর আগের মতো হবে না। কি হবে তাহলে? ভূপৃষ্ঠে কত বলেন তো? ভূপৃষ্ঠে জি কিন্তু আমরা কত পাইছি? 4/3, তারপর হচ্ছে পাই জি রো ইন্টু আর। কেন ঘনত্ব দিয়ে করতেছি? যে এখানে এখানে ঘনত্ব দিয়ে করবো, জি ইন্টু ভর ইকুয়াল টু কি বলেন? ঘনত্ব ইন্টু কি? আয়তন। তো এই গোলকের আয়তন কত বলেন? এই গোলকের আয়তন কত? 4/3 ইন্টু 4 লিখে আগে দেখেন, 4/3 ইন্টু ব্যাসার্ধ কত? আর মাইনাস এইচ কি হোল কিউব ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস এইচ কি স্কয়ার। কাটাকাটি করে কি হয়? 4 এখানে কাটাকাটি করে কি হয়? 4/3 পাই জি রো ইন্টু কি আর মাইনাস এইচ। এটা হচ্ছে কিসের ভ্যালু? জি প্রাইম, আর এটা হচ্ছে জি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, একটা 1 2 দিলে হবে, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। এই যে দেখেন, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে হলো কি, দেখেন এইচ যত বাড়বে, এইচ বাড়া মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তত গভীরে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে। এইচ এর মান যত বাড়বে এই মানটা তত কি কমবে, কারণ এই আর এর ভ্যালু তো ফিক্সড 6400 ধরে নিচ্ছি। এইচ যদি 1 হয় তাহলে হবে 6399। আর এর ভ্যালু 2 হলে এটা কত হবে? 6398। সহজ কথা, হ্যাঁ বুঝতেছি। মানে এক কথা হচ্ছে এইচ এর ভ্যালু যত বাড়বে আর মাইনাস এইচ এর ভ্যালু তত কমবে। হ্যাঁ, এটা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের গভীরে বা পৃথিবীর অভ্যন্তরে। এটা কোথায়? পৃথিবীর অভ্যন্তরে। তাহলে এই রহস্যটা আপনাদের 19 অজানা ছিল, সেটা এখন জেনে গেলেন। এই দুটো যদি ভাগ করি, আমরা ভাগ করলে কত আসবে? জি প্রাইম ডিভাইড বাই জি, আপনারা বলেন কত আসবে? আর মাইনাস এইচ ডিভাইড বাই কত?
1 - h/r ইন্টু জি লেখা যায়, যে এটা একটা সূত্র। এই সূত্র হচ্ছে কিসের ক্ষেত্রে? পৃথিবীর অভ্যন্তরে। এখন আপনি বলেন, পৃথিবীর কেন্দ্রে চলে যাওয়া মানে কি আর এইচ এর ভ্যালু কত হওয়া? এইচ 0 হওয়া। এইচটা কোথেকে হিসাব করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তার মানে তখন জি এর ভ্যালু কত হবে? 0 হবে। এই জন্য পৃথিবীর কেন্দ্রে গেলে কোনো আকর্ষণ নাই। ওখানে আপনি এক গ্লাস পানি নিয়ে যদি ঢেলে দেন, পড়বে না, কারণ অভিকর্ষ ত্বরণ তো নাই। তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা চলে যাই, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কত বলেন? এইচ ইকুয়াল টু কত? আর। এবার এখানে বসাই অথবা এখানে বসাই। এখানে যদি আমরা বসাই, এইচ এর মান যদি আর হয়, আর ভাগ আর 1 হবে, 1 থেকে 1 গেলে কত হবে? তখন অভিকর্ষ ত্বরণ থাকবে না, অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। এখন আপনারা দেখেন, খেয়াল করেন, এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত গভীরতা যাওয়া হয়েছে তার দূরত্ব। বলতো আর মাইনাস এইচ এটাকে কি বলা যায়? পৃথিবীর কেন্দ্র হতে ওই বিন্দু দূরত্ব। কথা বুঝতে পারিনি? এইচ হচ্ছে কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই বিন্দু দূরত্ব। আর আর মাইনাস এইচ কি? পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে এই বাকিগুলো ধ্রুবক না? জি প্রাইম ইকুয়াল টু কি লেখা যায়? প্রপোর্শনাল টু কি? আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ কি? দেখেন একটা প্রশ্ন আছে যে এখানে, আমি ওগুলো ধরাই দিচ্ছি আপনাদেরকে। 6 নাম্বার কোশ্চেন দেখেন, পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক হয়? মানে খ নাম্বারের যে প্রশ্ন শীট আছে সেখানে পাইছেন? তখন আপনি এই যে এটা ডিরাইভেশন করে দিয়ে এই যে এটা প্রমাণ করে দিতে পারেন, বাবু এখানে সেটি যেভাবে লেখা আছে। খ নাম্বার প্রশ্নের 6 নাম্বারটা পাওয়া গেছেন? এই যে এটা এটা প্রমাণ করে দিবেন, প্রমাণ করে এটুকু লিখবেন, লেখার পরে এটা হচ্ছে কি আর মাইনাস এসটা কি? পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব। পৃষ্ঠ থেকে না, পৃষ্ঠ থেকে গেলে তো কমে। আর মানে আমরা